সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা শিশুদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো, আর তা হলো আনডিসেন্ডেড টেস্টিস, অর্থাৎ টেস্টিস যদি থলিতে না থাকে। এটি একটি জন্মগত সমস্যা এবং এটি যদি সঠিক সময়ে চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু জটিল আকার ধারণ করে। এই বিষয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাদরুল আলম, শিশু ইউরোলজিস্ট ও হেলথ ইকোনমিস্ট, অধ্যাপক শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, দর্শককেও স্বাগতম। স্যার, আমরা আজকে কথা বলবো আনডিসেন্ডেড টেস্টিস। তো স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সহজ করে একটু বলতেন যে এই বিষয়টি কি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আনডিসেন্ডেড টেস্টিস মানে আমরা বাংলায় যেটাকে অন্ডকোষ বলি। তো একটা পুরুষ মানুষের বা একটা ছেলে বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার স্ক্রোটাম মানে থলিতে যদি দুটো অন্ডকোষই না থাকে তখন কিন্তু বাবা মা আত্মীয় স্বজনের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এবং তারা খুবই দুশ্চিন্তায় থাকে এবং অবশ্যই এটা দুশ্চিন্তা করার মতো জিনিস, কিন্তু তখন আমরা এটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলি। স্যার, তার মানে কি তাহলে টেস্টিস কি নেই নাকি কোথায় থাকতে পারে? হ্যাঁ, টেস্টিস প্রথম কথা হচ্ছে যদি এজেনেসিস হয় মানে তৈরি না হয় জন্মগতভাবে তাহলে সেটা আমরা বলবো নেই, কিন্তু সেটা হুট করে আমি বলতে পারবো না। এই টেস্টিসটা সাধারণত এদের জন্মটা হয় পেটের ভিতরে পিছনের দিকে ইন্ট্রাইউটেরাইন লাইফে, বাচ্চা যখন ডেভেলপমেন্টালি বা এমব্রায়োলজিক্যালি, সেখান থেকে একটা তার জন্মস্থান একটা সে মাইগ্রেট করে বিরাট একটা রাস্তা অতিবাহিত করে সে এই থলিতে নেমে আসে। ঠিক জন্ম হওয়ার আগ মুহূর্তে এই থলিতে নেমে আসে, কিন্তু কখনো কখনো ট্রেভার্স বা মাইগ্রেশন করার সময় যে কোনো জায়গায় এই টেস্টিসটা আটকিয়ে যেতে পারে অথবা সে অন্য একটা জায়গায় লুকিয়ে যেতে পারে। তখন এটাকে থলিতে আর পাওয়া যায় না। যখনই পাওয়া যায় না তখন আমরা এটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলি। আচ্ছা স্যার, কি কি ধরনের হতে পারে? এইটা যদি এই টেস্টিসটা তার নিজস্ব যেই রুট সেই রুটের কোথাও যদি আটকিয়ে যায় তখন আমরা এটাকে পিওরলি আনডিসেন্ডেড টেস্টিস বলি। যদি সে তার রুটের বাহিরে অন্য কোথাও গিয়ে লুকিয়ে যায় তখন আমরা এটাকে বলি অ্যাক্টোপিক টেস্টিস। এই অ্যাক্টোপিক টেস্টিস এবং আনডিসেন্ডেড টেস্টিস দুটোকে মিলে একসাথে আমরা বলি ইমপারফেক্টলি ডিসেন্ডেন্ট টেস্টিস। এখন এই অ্যাক্টোপিক টেস্টিস বা আনডিসেন্ডেন্ট টেস্টিস যেটাই থাকুক, তার অপারেশন না করলে এক ধরনের সমস্যা হয়, আবার অপারেশন করার পরে অপারেশনের পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন থাকে, সেগুলি আমাদের জানা খুবই দরকার। আচ্ছা, তাহলে স্যার এই ধরনের সমস্যা যখন দেখা দেয় তাহলে অবশ্যই কিছু লক্ষণ প্রকাশ পাবে। তো কি কি ধরনের লক্ষণ দেখা যায়? এখানে অ্যাকচুয়ালি লক্ষণটা প্রথম দিকে একটাই লক্ষণ, সেটা হচ্ছে স্ক্রোটামটা এমটি স্ক্রোটাম, অর্থাৎ থলিতে কোনো তার টেস্টিস বা অন্ডকোষ নেই। এটা দেখেই তো বোঝা যাচ্ছে, এটার জন্য আর কোনো সিমটম লাগার কথা না, কোনো ইনভেস্টিগেশন। এখন আমরা কি করব? প্রথমেই আমরা যেটা করব যে জিনিসটা একটা সিম্পল ইনভেস্টিগেশন, যেটাকে আলট্রাসাউন্ড করে দেখব যে ওর ট্র্যাকের কোথাও এটাকে পাওয়া যায় কিনা। কিন্তু তার আগে আমি বা পিডিয়াট্রিক ইউরোলজিস্টরা এটাকে পালপেট করে দেখবে তার রুটের কোথাও পালপেবল আছে কিনা, এটা আনডিসেন্ডেড বা উপরে কোথাও পালপেবল কিনা। যদি ইনগুইনাল রিজনে পালপেবল হয় অথবা যদি ইমপালপেবল হয় সেই ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করে আগে দেখি অ্যাবডোমেনের কোন জায়গায় সে লুকিয়ে আছে বা আটকিয়ে আছে। তখন আমরা পরবর্তীতে সেইটা ল্যাপারোস্কোপির মাধ্যমেও অথবা ওপেন সার্জারির মাধ্যমেও সেটা থলিতে নামায় নিয়ে আসতে হয়। আচ্ছা স্যার, স্যার আরও বিস্তারিত একটু জানবো চিকিৎসা সম্পর্কে আপনার কাছে। না, সেটা হচ্ছে যে যদি এটার কেউ চিকিৎসা না করে তাহলে কি হতে পারে। এই টেস্টিসটা তার অ্যাবনর্মাল সাইটে থলিতে থাকলে সেটা সমস্যা করবে না। এখানে একটা নির্দিষ্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচারে সে গ্রো করতে পারছে না। এই কারণেই এটার জন্য আলাদা স্ক্রোটাম তৈরি করে দিয়েছেন সৃষ্টিকর্তা, সেই কারণে এটা ওখানে থাকার জায়গা। কিন্তু সে যদি অ্যাবডোমেনে থাকে তার টেম্পারেচারের কারণে তার যে কার্যকারিতা বিশেষ করে সেটা নষ্ট হয়ে যায় এবং একটা বাচ্চা পরবর্তীতে যে কোনো সিম্পল ট্রমাতে সেটা ট্রমা হওয়ার চান্স বেশি, টর্শন হতে পারে, টর্শন হওয়ার চান্স বেশি। এছাড়াও বড় হওয়ার সাথে সাথে তার যদি দুই দিকেই না থাকে সেই ক্ষেত্রে আবার ইনফার্টিলিটি হওয়ার চান্সটাও থেকে যায়। সেই কারণেই আমরা, এবং এটা ছাড়া সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এটা যখন অ্যাবনর্মাল সাইটে থাকে তখন তার কার্সিনোমা অর্থাৎ ম্যালিগন্যান্সি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। সেই কারণেই এইটাকে নিচে তার জায়গা নিয়ে আসতে হয়।
তাহলে স্যার অবশ্যই এটার চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা তো স্যার সার্জারির সঠিক সময় কোনটি? এইটা একটা গুরুত্বপূর্ণ, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনার সাথে সাথে আমি দর্শকদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এইটার সার্জারিটা অ্যাকচুয়ালি 1 বছরের আগে করে ফেলতে হয়। আমাদের গবেষণায় সারা বিশ্বে এটা দেখা গিয়েছে যে 1 বছর পরে এইটা নামালে এইটার কার্যকারিতা প্রায় 80%-এর উপরে কমে যায়। সেই কারণে আমরা চেষ্টা করি 1 বছরের আগে, বিশেষ করে 10 মাস থেকে 12 মাসের ভিতরে একটা সুইটেবল টাইমে বাচ্চা সব কিছু অ্যালাউ করলে এটাকে সার্জারি করে তার থলিতে নিয়ে আসা, যেটাকে আমরা অর্কিডোপ্যাক্সি বলি। এটা ল্যাপারোস্কোপির মাধ্যমেও করা যায়। যদি ইম্পালপেবল হয় সেক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপি করতে হবে, পালপেবল হইলে ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড সেটা করা যেতে পারে, এবং সেই অপারেশন করে যদি আমরা এটা নামিয়ে দিই ওর কার্যকারিতাটা 100% থাকবে। স্যার অনেক সময় কিন্তু বাবা মারা ভয় পান যে বাচ্চা ছোট, সার্জারি করতে ভয় পান, তো সার্জারি যদি না করি তাহলে কি হতে পারে? এইটা তো বলা, মানে কি বলবো, আমি শুধু সিম্পল ওয়াইতে যদি একটা বলি, এই টেস্টিসটা যদি আপনি নিজের থলিতে না রেখে উপরে রাখেন তাহলে ওইটার রিস্কটা সবচেয়ে বেশি। টর্শন, ট্রমা, টিউমার এবং তার যে ইনফার্টিলিটি হয়ে যেতে পারে, এই টিউমারটা তার লাইফ জন্য রিস্কই হয়ে যায়। সেই কারণে ওইটার রিস্কটা যদি আমি এতটুকু ভাবি, মানে অপারেশন করার একটা রিস্ক থাকে, সেটা যদি এতটুকু রেখে দেওয়াটা রিস্কটা কিন্তু অনেক বেশি। সেই কারণেই এইটাকে নির্দিষ্ট সময়ের ভিতরে অপারেশন করে ফেলাটাই হচ্ছে শ্রেয়। আচ্ছা স্যার, বাবা মাদের কিন্তু একটা খুব কমন প্রশ্ন থাকে যে সার্জারি করব, যেহেতু একটা বড় সার্জারি, তো এরপরে কি আমার বাচ্চার কোনো অসুবিধা হতে পারে কিনা? এক্স্যাক্টলি, এইটা যদি অপারেশনের, আপনি জানেন একটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, পার অপারেটিভ একটা কমপ্লিকেশন হতে পারে। পার অপারেটিভ যদি এইটাকে তার বাস ডিফারেন্স এবং স্পারমেটিক কর্ড সহ যদি নামানো না যায়, ওইটা ডিসেকশন করাটা খুবই মেটিকুলাস একটা কাজ। এই কাজটা যদি এক্সপার্ট বা স্পেশালাইজ যারা পেডিয়াট্রিক ইউরোলজিস্টের মাধ্যমে করা হয় তাহলে ইন ফিউচারে তার সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা কম। কিন্তু শুধু যদি এইটা একদম অন্য কেউ যদি ঠিকমতো নামাতে না পারে, সেই ক্ষেত্রে তার যদি বাস ডিফারেন্সের ইনজুরি হতে পারে, তার যদি ভাস্কুলারিটি হ্যাম্পার হতে পারে, সেই ক্ষেত্রে আবার ইন ফিউচারে এই টেস্টিসটা আবার বেনিশিং টেস্টিস বা এই টেস্টিসটা অকেজো হয়ে যেতে পারে। সেই কারণে আমরা বলবো যে আপনারা একটা বিশেষজ্ঞ পেডিয়াট্রিক ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে এই যেখানে অন্ডকোষ থলিটা খালি থাকে সেইগুলি আনডিসেন্ডেড টেস্টিসের চিকিৎসা করা। স্যার অনেক সময় দেখা যায় যে দুটো থলিতেই টেস্টিস নাও থাকতে পারে, তখন স্যার কী ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি একদিকে না থাকলে আমরা ইউনিল্যাটারালে আনডিসেন্ডেড টেস্টিস, দুই দিকেই না থাকলে বাইল্যাটারালে। বাইল্যাটারাল যখন হয় তখনই আমাদেরকে আবার একটু অন্যভাবে চিন্তা করতে হয়। বাইল্যাটারাল যদি গোনার পালপেবল না হয় তখন আমরা প্রথমেই চিন্তা করি তার অ্যাকচুয়ালি তার সেক্সটা আসলে কোন দিকে গেল, মানে ডিজঅর্ডার সেক্স ডিফারেন্সিয়েশন, ডিএসডি যেটাকে আমরা বলি। তখন আমরা তাকে ক্যারিওটাইপিং করে দেখি যে তার অ্যাকচুয়ালি ওয়াই ক্রোমোজোম আছে কিনা, এছাড়াও তার টেস্টোস্টেরন এবং সেগুলি তার ঠিকমতো হরমোনাল আছে কিনা, তাহলে আমরা বুঝবো যে এটা ভিতরে কোথাও আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় হরমোন দিয়ে কিছু রেসপন্স দেখতে হয়, চ্যালেঞ্জ টেস্ট করে, এবং ল্যাপারোস্কোপি করে আমরা দেখি যেটা ভিতরে কোথাও আছে কিনা। যদি যখনই ভিতরে আমরা পেয়ে যাই, অথবা একদিকে আছে আরেক দিকে টেস্টিস না থেকে ওভো টেস্টিস এরকমও থাকতে পারে, সেই ক্ষেত্রে আবার মানে মিক্স একটা অর্গান, ইন্টারনাল অর্গান থাকতে পারে, যে একদিকে হয়তো ইউটেরাসও থাকতে পারে, ওভো টেস্টিস, অন্যদিকে একটা টেস্টিস আছে। তখন এটাকে আমাদের ম্যানেজমেন্ট করার জন্য মাল্টি বোর্ড করে আমরা দেখে এবং সব কিছু মিলে প্যারেন্টসের সাথে কাউন্সিলিং করার পর আমরা ডিসাইড করি তাকে কোন, যদি তার জেনিটালিয়া মানে ফেলাস, যেটা ফেলাস যদি অ্যাডিকুয়েট থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে কোন সেক্সে কনভার্ট করবো সেটা তখন করতে হয়। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার এখন আমি একটু বলবো যে বাবা মার উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে। বাবা মার উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ, এটা তো আসলে পরামর্শ নয়, এটা সবাই জানে, কারণ একটা বাচ্চা, ছেলে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার যদি টেস্টিস একটা বা দুটো কোনোটাই না থাকে, এটা সবার একটা উদ্বিগ্নের কারণ। সেই কারণটা দূর করার জন্য আপনারা সাথে সাথে একজন নিউনাটোলজিস্টের শরণাপন্ন হন এবং পরবর্তীতে একজন পেডিয়াট্রিক ইউরোলজিস্টের শরণাপন্ন হন। আর আপনার ফ্যামিলিতে বা আপনার আত্মীয়স্বজন বা আপনার মহল্লায় আর যাদেরই এরকম দেখবেন তাদেরকে বলবেন অবশ্যই 1 বছরের ভিতর যাতে তারা সেই অপারেশনটা করিয়ে নেন। অপারেশন করে নিলে সে একেবারেই নর্মাল লাইফে চলে আসবে।
তাহলে স্যার এই ধরনের সমস্যা হলে ভয় পাবার কোনো কারণ নেই। এই সমস্ত সমস্যা হইলে একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অপারেশনের মাধ্যমে ওইটা নিচে নামালে একটা অন্য ছেলেটা বা অন্য আরেকটা ভাই যেরকম তার লাইফ লিড করতে পারবে, সেও ভবিষ্যতে একই রকমের লাইফ লিড করতে পারবে। স্যার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটা হলো যে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জি, আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং দর্শককেও ধন্যবাদ যে আপনারা অনেক সময় ধরে আমাদের এই কথাগুলি শুনলেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কিন্তু আমরা কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হলো আনডিসেন্ডেড টেস্টিস। দর্শক, আপনারা কিন্তু শুনলেন যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বললেন যে সঠিক সময়ে কিন্তু এর চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের এই প্রতিদিনের যে পর্বগুলো যাচ্ছে আপনাদের অবশ্যই তা উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।